কত ধরনের? 5 ধরনের ভাইয়া। আচ্ছা, 53 ধারায় বলা আছে। আপনি 73 ধারা অনুযায়ী নির্জন কারাবাসের মানে সর্বোচ্চ কত মাসের জন্য নির্জন কারাদণ্ড দেওয়া যেতে পারে? সর্বোচ্চ 3 মাস। আচ্ছা। দণ্ডবিধির কত অধ্যায়ে শাস্তির বিধান নিয়ে আলোচনা করা হয়েছে? অধ্যায় 3য়। আচ্ছা, আচ্ছা সুলতান আপা, আপনার জন্য এই পর্যন্ত। আচ্ছা ভাইয়া। আজকে আর প্রশ্ন ধরবো, আর প্রশ্ন না ধরি, স্যার 9টায় চলে আসবে। হ্যাঁ, আমরা দণ্ডবিধিটা আরেকটু আগাই। আজকে পরীক্ষা নিবে না ভাইয়া? আমি স্যারের কি পরীক্ষা নেওয়ার কথা ছিল? হ্যাঁ, আজকে তো পরীক্ষা নেওয়ার কথা ছিল ওই যে বিজেএস থেকে। আচ্ছা, তাহলে স্যার যেটা নেবার কথা ছিল সেটাই নিবে, কিন্তু হচ্ছে টাইমটা একটু চেঞ্জ হয়েছে, যে আমি একটু ব্যস্ত তাই বাইরে, এই জন্য আমাকে একটু কোঅপারেট করতে বললো, আর উনি 9টায় জয়েন করবেন। আচ্ছা স্যার কোন সময় বলছে পরীক্ষা নেবে? সময় আমার 61 থেকে একটু দেখবার চেষ্টা করি। হ্যাঁ, দণ্ডবিধির নবম অধ্যায় 161 থেকে 171, যেখানে বলো সরকারি কর্মচারী কর্তৃক যে অপরাধ, হ্যাঁ, অফেন্স রিলেটেড টু দ্য পাবলিক সার্ভেন্ট, মানে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা যে ধরনের অপরাধ করে এটা নিয়ে আলোচনা করা হয়েছে আর কি। এখান থেকে একটু দেখবার চেষ্টা করি। ও আরেকটা কথা ফাঁকে বলে রাখি, কিবরিয়া ভাই, কিবরিয়া ভাই কি চলে গেছে? জি জি মামুন ভাই। আচ্ছা, এই দণ্ডবিধিটা শেষ করে ঈদের আগের যেদিন লাগছে অফেন্স রিলেটেড টু দ্য পাবলিক সার্ভেন্ট, তারপরে আমার কাছে মনে হয় 162, 63 এবং 64 নম্বর সেকশনটা একটু দেখে রাখা বেটার, যেখান থেকে প্রশ্ন হতে পারে। তো 161 নম্বর সেকশনে বলা হচ্ছে যে সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কাজ সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিস গ্রহণ। খুব সিম্পল কথা হইতেছে যে বকশিস, উৎকোচ, ঘুষ এগুলো সবই বা পরিতোষ একই ধরনের শব্দ। এইটাতে শুধুমাত্র টাকা পয়সাই, একদম যে টাকাই শুধু বকশিসের ব্যাপারটা এটা না, এছাড়াও অন্য আনুষঙ্গিক জিনিসও হতে পারে, যে কোনো ধরনের সুবিধা গ্রহণটা নিতে পারে। তো এইটা বলতেছে যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা কেউ যদি হচ্ছে যে কি মানে সরকারি কাজ সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত যে কাজটা সে বৈধ হইতো এই পারিশ্রমিকের বাইরে অবৈধ উপায়ে যদি কোনো ধরনের পরিতোষ গ্রহণ করে, সে এইটার উদ্দেশ্যে যদি কাউকে কোনো কাজ করিয়ে দেবার জন্য কোনো সরকারি কাজ হবে কিংবা এইরকম কোনো যদি আশ্বাস দিয়ে তার সাথে প্রতারণা করে এবং টাকা হাতিয়ে নেয়, তাহলে হচ্ছে 161 ধারার অধীন সেই সরকারি কর্মকর্তা বা কর্মচারী দায়ী হবেন এবং তিনি 3 বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আমার কাছে মনে হয় 161-তে এতটুকু এনাফ যে কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে বা বৈধ পারিশ্রমিকের বাইরে যদি কাউকে কোনো কিছু পাইয়ে দেওয়ার জন্য, কোনো কিছু প্রত্যাশা দিয়ে কোনো কাজ করে দেওয়ার জন্য কোনো ধরনের টাকা পয়সা বা অন্য কোনো কাজ গ্রহণ করেন, তাহলে তিনি দায়ী হবেন। এখানে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইখানে কিন্তু সরকারি ব্যক্তি দায়ী হবেন 161-তে। হ্যাঁ, 162 ধারায় বললো যে দুর্নীতিমূলক বা বেআইনি উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য ঘুষ গ্রহণ, মানে এখানে বলা হয়েছে মানে দুর্নীতিমূলক ভাবে কিংবা কোন ধরনের প্রলোভন দেখিয়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ। এইখানে কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী ঘুষ গ্রহণের কথাটা বলে নাই, এইখানে হইতেছে যে অন্য কোনো থার্ড পার্টি হইতে পারে, কোনো ব্রোকার হইতে পারে, কোনো দালাল হইতে পারে, এখানে বেসরকারি ব্যক্তি কিন্তু সাজাপ্রাপ্ত হবেন 162-তে,
যে ওই সরকারি ব্যক্তির সাথে আমার একটা যোগসাজশ আছে, ওই সরকারি ব্যক্তির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, সুতরাং আমি এটা করে দিতে পারবো, এরকম যদি ব্যাপার হয়, মানে অবৈধ উপায়ে প্রভাবিত করে কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো উৎকোচ, ঘুষ, পরিতোষ যা কিছু আছে গ্রহণ করে, তাহলে সেই বেসরকারি ব্যক্তি দায়ী হবে। এইখানে কিন্তু সরকারি ব্যক্তি দায়ী হবেন না, এবং এই দায়ের জন্য তিনি 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 161তে দেখলাম সরকারি ব্যক্তি দায়ী হবেন, 162তে আমরা দেখলাম এসে বেসরকারি ব্যক্তি দায়ী হবেন, মানে থার্ড পার্টি, অন্য কোনো ব্যক্তি। 163 নম্বর সেকশনে বলতেছে যে সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য ঘুষ গ্রহণ। মানে এইখানে বলছে যে সরকারি কর্মচারীর উপর প্রভাব বিস্তার করে বা কোনো কাজ করাই নেওয়ার জন্য কিংবা কোনো কাজ থেকে বিরত রাখার জন্য, হ্যাঁ, সরকারি কর্মচারীকে, এইখানেও বেসরকারি ব্যক্তি দায়ী হবে। এরকম করে যদি সে অন্য কারো কাছ থেকে যদি কোনো ধরনের অর্থ লেনদেন করে, তাহলে সে দায়ী হবে, এবং এই দায়ের জন্য 1 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। 164টা বলা হয়েছে 162 বা 63, এইখানে যে হচ্ছে যে দুইজন আপনার বেসরকারি ব্যক্তি থাকলো, এখন এরা কি করবে, এরা হচ্ছে যে সরকারি কর্মচারীর সহযোগিতা, মানে সরকারি কর্মচারীর সহযোগিতা এবং প্ররোচনায় প্ররোচিত হয়ে করতে পারে। হ্যাঁ, তো দেখা গেল এখানে একটা চমৎকার উদাহরণ দিচ্ছে যে এ নামক একজন ব্যক্তির স্ত্রী বি, হ্যাঁ, তো বি নামক ব্যক্তি, ওই তার যে স্ত্রী আছেন তিনি কি করেন, চাকরি বাকরির তদবির করেন, তার স্বামীটাকে মানে বা তার হাজবেন্ডের তত্ত্বাবধানের মধ্য দিয়ে অন্য কারো কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ অর্থ গ্রহণ করেন তাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে যদি সরকারি চাকরিজীবী বা সরকারি কর্মকর্তা যদি কোনো ধরনের প্ররোচনা থাকে, উৎসাহ থাকে, উচ্ছ্বাস থাকে, তাহলে এই সরকারি কর্মকর্তাও দায়ী হবেন, এবং এই থার্ড পার্টি তার স্ত্রী অথবা অন্য কোনো বেসরকারি ব্যক্তি সেও কিন্তু দায়ী হবেন। তবে এইখানে ওই যে বেসরকারি ব্যক্তি সরকারি কর্মকর্তার কথা বলে যে টাকা নিলেন, তার জন্য তার 1 বছরের দণ্ড হবে। আর যে এই যে 164তে যে সরকারি ব্যক্তিটি আছে যিনি এইটাতে কি করছেন, প্ররোচনা দিচ্ছেন, সহযোগিতা করছেন, এই জন্য তার 3 বছরের কারাদণ্ড হবে। মানে 164তে 2 জনের কারাদণ্ড হবে, এক সরকারি কর্মকর্তা বা কর্মচারী, আর হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে যিনি এই যে বেসরকারি ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন বা থার্ড পার্টি বা ব্রোকার, তারা যখন এটা হেল্প করবেন তার জন্য তারা হচ্ছে যে 1 বছরের কারাদণ্ড ভোগ করবেন। জগবন্ধুদা, এই যে 4টা সেকশন বললাম, এই 4টা সেকশন নিয়ে কোন ধরনের আপত্তি বিপত্তি আছে নাকি বলতে পারেন? ভাই এখানে ওই যে আপনার 61 ধারা সরকারি কর্মচারী কোন সরকারি কার্য সম্পাদনে বা সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত যদি ঘুষ গ্রহণ করে, ঘুষ বলেন আর পারিতোষিক যেটাই বলেন, যে তার একটা ইয়া আছে, বেতন আছে, ওই বেতনটা আছে, ওই বেতন ছাড়াও যদি ঘুষ গ্রহণ করে, এটা শাস্তিটা কত? শাস্তি ঘুষ বলতে কি বুঝাচ্ছেন? আরে পারিতোষিক বা ঘুষ তো একই কথা, পারিতোষিক যেটা ঘুষও তো একই কথা, ঘুষ গ্রহণ করে না। আপনি তো ইন ফিউচারে আপনি হবে লার্নেড, তো আপনাকে ঘুষ এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে ইউজ করা যাবে না। এই ল্যাঙ্গুয়েজটা আজকের পর থেকে আর কখনো ইউজ করবেন না আপনি। না না শুনেন, এখানে বইয়ে দেওয়া আছে তো, আপনি ঘুষ যতই আছে, আচ্ছা ঘুষ আপনার, আচ্ছা বলেন ভাই, ঘুষ আর পারিতোষিকের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? আমরা পড়ায় আগে তোর পড়ায় আগে। আচ্ছা আগাই আপনি এর সাথে আমি পরে বসতেছি আপনার সাথে। আচ্ছা 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 আচ্ছা, ওইখানে এই মামুন ভাই, আমি বলছি সেটা না, আমি বলছি যে 161 ধারার এটা আপনার শাস্তিটা কত আছে? 3 বছর। এটা বলেন। 3 বছর 161তে এটাও 3 বছর। হ্যাঁ। ও হ্যাঁ, এই যে আপনার এই যে ইয়া ধারাতে যে আছে, 63তে আছে, 64তে যে আছে, ওই 61 62 ধারা ইয়াতে 3 বছর দেওয়া আছে না ওইটা? জি
জি জি জি জি 3 বছর 161 আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। বন্ধুদার। ওই দুইটা ধরে একসাথে দেওয়া আছে তো ওই জন্য আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। মামুন ভাই ঠিক আছে। তিনটা শাস্তির কথা বলছে 3 বছর, আর শুধুমাত্র একটা বলছে 1 বছর। ঠিক আছে, এই যে হ্যাঁ, 64টা না কোনটা? রিলেটেড সবকিছু গ্র্যাটিফিকেশন যেখানে আসতেছে সেখানে আসতেছে 3 বছর। আর যদি মানে রিলেশন থাকে, ওয়াইফ স্বামীকে হচ্ছে যে মানে প্ররোচনা দিল, ওই যে গ্র্যাটিফিকেশনের প্রস্তাব দিল, তখন হবে ওটা 1 বছর। ওটা আবার বিনাশ্রম মনে হয় শাস্তি। এটা কোন ধারা পড়াইলেন? ও তার স্ত্রী যে ইয়া করলো সেটা কোনটা ধারা পড়াইলেন ভাই? 63 দ্বারা। এই যে 63টা 64 63 যেটা আছে না ভাই, ওটা হচ্ছে যে বিনাশ্রম কারাদণ্ড হবে, সিম্পল কারাদণ্ড। ওটা হচ্ছে যে যখন রিলেশনে কাজ করবে স্বামী স্ত্রী, বা ওই যে মানে ছেলে সন্তান মেয়ে সন্তান বাবারে পার্সু করলো যে বাবা ওনাকে একটা চাকরি দাও, এদিকে ছেলে সন্তানরা চাকরি মানে টাকা নিল, এরকম এখান ক্ষেত্রে 1 বছর। মামুন ভাই ভাই কন্টিনিউ আচ্ছা, করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। জি, তাহলে একটু আগেই ধন্যবাদ ভাই, আমি বিনাশ্রমটা এড়াই গেছিলাম। সংযুক্তি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার আমি মাঝখানে বলে রাখি, একটু ছোট্ট একটা নোকতা দিয়ে রাখি ভাই। উই আর ব্রাদার, এবং হইতেছে যে আমি আপনাদেরই লোক। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে কেউ নয়, বুঝছেন? হ্যাঁ, আমার মিস ইনফরমেশন হইতে পারে, মিস ইন্টারপ্রিটেশন হইতে পারে। হ্যাঁ, আমিও শিখছি, আমিও লার্নার আসলে। হ্যাঁ, এগুলো একটু ধরাই দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে হইতেছি যে আর কিছু সেকশন আমরা যদি বাদ দিয়ে যাই, আমরা একটু 170 নম্বর সেকশনটা দেখি। 170 নম্বর সেকশনে বলা হইলো সরকারি কর্মচারী বলে মিথ্যে পরিচয় দান বা ছদ্মবেশ ধারণ করে যদি কোনো কার্য সম্পাদন যদি কেউ করে, তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। 170 নম্বর সেকশনটা একটু দেখে নিতে পারেন। এই সেকশনটাকে আমার কাছে মনে হয় আমরা 416 নম্বর একটা সেকশন পড়েছি, চিটিং বাই পার্সনেশন, যেটা হচ্ছে এরকম একটা সেকশন পড়েছি না যে ছদ্মবেশ ধারণ করে অন্যের রূপ ধরে অপরের রূপ ধরে যে প্রতারণা করা হয়। হ্যাঁ, সেইটার সাথে 170টা আপনারা একটু মিলাই নেবেন। যদিও চিটিং বাই পার্সনেশন 416 শাস্তি সম্ভবত 419-এ 3 বছর, কিন্তু 170-এ বলছে সরকারি কর্মচারী বলে সরকারি করে। এখন দেখা গেল যে ওই যে আমরা দেখি না মাঝে টিভিতে বা এতে বিভিন্ন সময় দেখা যায় যে আর্মি ড্রেস পরে পুলিশের ড্রেস পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইম করছে। এরকম ঘটনা যদি ঘটে তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 170 নম্বর সেকশনে। 171-এ বলছে প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক পরিধান বা চিহ্ন বহন, এরকম যদি হয় তাহলে 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এরপরে যে সেকশন গুলো আছে সরকারি কর্মচারীদের আইনানুগ ক্ষমতা ও অবমাননা প্রসঙ্গে, এই সেকশন গুলো মানে আমি একটু এড়িয়ে যেতে চাই, এগুলো এত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। আপনারা যারা খুব বেশি ভালো করতে চান এই সেকশন গুলো কাইন্ডলি দেখে নেবেন, কারণ এত দণ্ড মনে রাখাও কঠিন। ভাই 87 187 আর 188 যেটা, ওটা মনে হয় একটু কানেক্টেড। ওই যে সমন অমান্য করা আর 144 ধারা 45 ধারা অমান্য করলে যে শাস্তিটা হয় 188। জি 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 জি, ওই প্রশ্নটা আসছিল বোধহয় একবার 188-তে 2020 সালের প্রশ্নে আসছে অবশ্য। জি জি হ্যাঁ, যেটা আপনারা দেখে নিতে পারেন যে আপনারা হইতেছে যে কি হয় যদি হলো যে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত কোনো আদেশ অমান্য করা হয়, সেক্ষেত্রে হইতেছে যে 188 ধারায় শাস্তির বিধানের কথা বলা আছে, যেটা 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। হ্যাঁ, জি ভাই, এখান থেকে এটা ইম্পর্টেন্ট। মামুন ভাই নেট গেল নাকি? 87 হচ্ছে যে সরকারি কর্মচারী কোনো একটা কাজে সাহায্য চাইলো, মনে করেন হচ্ছে যে অপরাধীকে ধরতে যায়, সাধারণ পিপলকে বলল যে এই অপরাধে আমাকে ধরতে সাহায্য করেন,
এই যে সরকারি কর্মচারী যে একটা আদেশ করলো, এই আদেশটা হচ্ছে যে লঙ্ঘন করলো, অথবা আপনার দেখা গেল যে ম্যাজিস্ট্রেট কোনো হেল্প চাইলো, কিন্তু সাধারণ মানুষ যখন কিনা পুলিশ বা ম্যাজিস্ট্রেট হেল্প চাবে, সাধারণ মানুষ সাহায্য করতে কিন্তু বাধ্য, অবশ্যই বাধ্য, বিনা ওজর ব্যতীত। তাহলে এখানে এরকম যদি তারা শাস্তি মানে এরকম যদি মানে লঙ্ঘন করে, তখন শাস্তি হবে হচ্ছে 1 মাস, 1 মাসের হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড। তাহলে 187 ধারায় সরকারি কর্মচারী যখন তাকে সাহায্য করার জন্য আদেশ দিবে, তখন 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড। এই এই দণ্ডটাই আবার বেশি হবে, 6 মাসে যাবে। কখন? যখন ওটা দাঙ্গা, মারামারি বা এই ধরনের দাঙ্গা হচ্ছে, মারামারি হচ্ছে, আনলফুল অ্যাসেম্বলিকে মানে করার জন্য, নিবারণ করার জন্য, যখন সরকারি কর্মচারী কারো হেল্প চাবে, ওই দাঙ্গা বা মারামারিতে যে কেউ যদি হেল্প না করে সরকারি কর্মচারীকে, তখন শাস্তি হবে 6 মাস, 6 মাস, আর অর্থদণ্ড হবে 500 টাকা। তাহলে বুঝতে পারছি, মানে 87টা বলছে শুধু সরকারি কর্মচারী কে যদি কোনো কাজে সাহায্য না করেন, সেটা হলো 87। সরকারি কর্মচারী যখন সাহায্য চায়, চাওয়ার পরে যদি সাহায্য না করে, সেটা যদি দাঙ্গা ওই বা তো সাহায্য চায়, যদি সাহায্য না করে কেউ, সেই ক্ষেত্রে 87। জি ভাই, দাঙ্গা মারামারির মতো যদি অপরাধ হয়, তাহলে 6 মাস বিনাশ্রমে কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। আর যদি ইন জেনারেল হয়, সাধারণ বিষয় নিয়ে যদি হয়, মারামারি না, দাঙ্গাও না, শুধুমাত্র একজন আসামিকে ধরার জন্য, সেক্ষেত্রে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 200 টাকা। এখানে এই 187টা ইম্পর্টেন্ট। আর 188টা মামুন ভাই বললোই, 188 তো ওই যে 1 মাস কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড। আর এটা যখন কিনা একটু কোনো বিপত্তি তৈরি করবে, দেখা গেল যে কোনো ঝুঁকি আছে, এই ধরনের, মনে করেন সরকারি কর্মচারী একটা অর্ডার দিল যে 144 ধারা জারি হলো, 144 ধারা সকলকে মান্য করার জন্য বললো, কিন্তু কিছু বদমাইশ কিছু লোক আছে 144 ধারা মানি না, ভঙ্গ করে ওই জায়গায় গেল, তখন এই ধারা অনুযায়ী শাস্তি দিতে পারে, 188 যেটা, 88 যেটা। এক্ষেত্রেও তাই, আপনার 1 মাস কারাদণ্ড, 200 টাকা। আর যদি আপনার কোনো জীবন সংশয় হয় বা পাবলিক এমন একটা তৈরি হলো, বিপদ, যে অ্যাসেম্বলি গুলো মানুষের বিপদ আনবে, জীবন সংশয় করবে, স্বাস্থ্য নিরাপত্তা ভঙ্গ করবে, সেক্ষেত্রে শাস্তিটা যাবে 6 মাস। এগুলো শাস্তি কিন্তু বিনাশ্রম, সশ্রম কিন্তু না। 87, 88 শাস্তি বিনাশ্রম শাস্তি। মামুন ভাই আসছেন? ঠিক, আমি হুট করে ভাই ইন্টার কলম কন্টিনিউ না, করেন। it's okay, it's আপনার okay. ওই যে 6 মাস যেটা বললেন, সেটা আবার সশ্রম বিনাশ্রম দুইটাই বলা আছে বই। 6 মাসেরটা আর 1 মাসেরটা বিনাশ্রম বলা আছে। আচ্ছা মামুন ভাই, এগুলো লেস ইম্পর্টেন্ট, সামনে যাই আমরা। আচ্ছা, আমরা হইতেছি যে থেকে যাই একবারে, হলো যে আমরা ওই মিথ্যে সাক্ষ্যদান নিয়ে চলে যাই আর কি। ওই দিক দিয়ে আর ওরকম কোনো ইম্পর্টেন্ট সেকশন আমার কাছে নাই বলে মনে হয়। আপনারা যারা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন একটু দেখে নেবেন। আমরা একটু মিথ্যে সাক্ষ্যদানের এখানে আগাই। 191 ধারায় মিথ্যে সাক্ষ্যদান বা গিভিং ফলস এভিডেন্স সম্পর্কে বলা হয়েছে, যে এখানে বলা হলো যে আপনি কোন ধরনের শপথপূর্বক আইনতভাবে আপনি সত্য বলার জন্য বাধ্য হওয়া সত্ত্বেও যদি আপনি যুক্তি করেন, আপনি যদি সেটা মিথ্যে বলে জানেন, কিংবা আপনি বিশ্বাস করেন যে এটা মিথ্যে, কিংবা সেটা যে সত্য না সেটাও আপনি জানেন, তারপরেও যদি কি করেন, আপনি যদি কোনো মিথ্যে বক্তব্য দেন, সেইটা গিভিং ফলস এভিডেন্স ও মিথ্যে সাক্ষ্য দান মর্মে গণ্য হবে। মানে যেটা আপনি মিথ্যে বলে জানেন, এটা সত্য না সেটাও জানেন, হ্যাঁ, এবং মিথ্যা বলে বিশ্বাসও করেন, এই ধরনের ঘটনা হওয়ার পরেও যদি আপনি আবার মিথ্যে বলেন, তাহলে মিথ্যে সাক্ষ্য দান করেছেন বলে গণ্য হবে। এইটাই 191 এর মূল কথা আসলে। আর 192 এ বলা হয়েছে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, মানে এইখানে যদি আপনি কোনো মিথ্যে সাক্ষ্য তৈরি করেন বা সৃষ্টি করেন, যে আপনি কোনো একটা সাক্ষ্য তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, এরকমের যদি আপনি কোনো ঘটনা ঘটান, দেখা গেল যে কি করলেন, যে কোনো দলিলে কিংবা কোনো নথিতে
এই তো বন্ধু, তৈরি করলেন আপনি, কোনো তোর কাগজ খবর তৈরি সবর কি? করলেন, কোনো নথি তৈরি করলেন, কোনো দলিল তৈরি করলেন, এইটা আবার বিচারিক কার্যক্রম হ্যাঁ? বা হচ্ছে যে জুডিশিয়াল প্রসিডিংস বা বিচারিক কার্যক্রম বা তাই? সাংবিধানিক কার্যক্রমে আপনি এই ধরনের যে ডকুমেন্টটা তৈরি করলেন সেইটা সালাম ফোন দিছিল? এই ধরনের ঘটনা ঘটাইলে কার? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স বলে গণ্য হবে। তোর কথা আমি বুঝলাম না। এই যে মিথ্যে সাক্ষ্য যে আমরা তৈরি করলাম, কখন ফোন দিছিল? বা মিথ্যে সাক্ষ্য দানের জন্য যে শাস্তির মুই এখন সেটা বলা হচ্ছে কয়দিন থেকে খুব ব্যস্ত, বুঝছিস? 92 ধারায় দুই ফোন ধরনের গুলো শাস্তি মুখে বলা ধরছে হয়েছে। ছাগলের জন্য। একটা হইতেছে যে বিচার বিভাগীয় কার্যধারায় বা জুডিশিয়াল প্রসিডিংসে যদি আপনি মিথ্যে সাক্ষ্য কখন দিছিল, কি জন্য দিছিল বন্ধু? তাহলে হইতেছে যে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং বাড়ি মুই তোর এই যে শুন, মুই কিছুক্ষণ পর একটা ক্লাস হতেছেন, তো ক্লাসটা শেষ হলে মুই তোর ইয়ে ঢুকি দেখাচ্ছে, তখন একটা কোড যাইবে, কোডটা আবার দেবো। মুই এখন নিজে থেকে দেখি না ওটা অনলাইনটা ইয়ে হয়েছে নাকি। এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। মোর কথা কি বুঝছিস? মানে আর কোনো তোরও হাত নাই, মোরও হাত নাই, আর ওই যে ওই লোকেরও হাত নাই। এখন অনলাইনে সব সাবমিট করা হয়েছে, ওরাই এখন তোর মনে কর যে যেদিন আপলোড করে দেবে সেই দিন। যে আপনি যদি তবে তো কইছি যে, কোনো ধরনের কইছে তো যে এক সপ্তাহের বেশি লাগে না, 3-4 দিনের কথাই তো কইছি, ঠিক না? তাই তুমি দেখি মেলা ঢুকি, কার্যধারায় কিংবা সালিসি কার্যধারায় আমি তো ফোন দেবে না। এইরূপ কোনো কার্যধারায় ত্রুটিপূর্ণ যদি সিদ্ধান্ত আসে বা আপনার পক্ষে যাতে সিদ্ধান্ত আসে কিংবা কোনো ধরনের জাস্টিস যেন প্রতিষ্ঠিত না হয়, এইটার জন্য যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 193 ধারায় আপনি 7 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর 191 এ যে বললাম যে মিথ্যে সাক্ষ্য দান, এইটার শাস্তি 3 বছর, কিংবা আপনি এই যে বিচার বিভাগের কার্যধারা ব্যতীত যদি মিথ্যে সাক্ষ্য তৈরিও করেন, সেক্ষেত্রে আপনি 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন, যেটা 193 ধারায় বলা হয়েছে। রিফা দ্বারা সোহাগী আপা ভালো আছেন? যদি কোনো হ্যাঁ, আসসালামু ব্যক্তি আলাইকুম, যদি কেমন আছেন? শপথের ওয়ালাইকুম আসসালাম পূর্বক সোহাগী আইনের আপা, প্রকাশ্য এই বিধান 193 ধারায় তাইলে কি কি কইলাম একটু বলতে পারবেন? ভাই 91 বললেন হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান, গিভিং ফলস এভিডেন্স, আর 92 হচ্ছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। আর আচ্ছা, সেটা 93 কেমনে হচ্ছে হয় মিথ্যা শাস্তি, সাক্ষ্য সৃষ্টিতে যেটা কেমনে? বিচারাধীন কার্যক্রম। এটা হচ্ছে জি জি আপা মিথ্যা বলেন। সাক্ষ্যটা হচ্ছে যেমন হচ্ছে অস্থাবর, যেমন হচ্ছে কোনো ক্ষেত্রে যদি অস্থাবর অস্তিত্ব সৃষ্টি করে, বা হচ্ছে মানে কোনো বই, মানে বইতে বা কোনো জায়গা যদি করে যে মিথ্যা কথা লিপিবদ্ধ করে, সেক্ষেত্রে বা বিচার বিভাগীয় বা সালিশের সম্মুখে, মানে আমি এত ভালোভাবে বুঝাইতে পারবো না আর কি, বা অবস্থা বা মিথ্যা দলিল বা মিথ্যা বিবৃতি যদি হয়, সেক্ষেত্রে যে হচ্ছে মিথ্যা সাক্ষ্যটা তৈরি হয় বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা হয়, সেটা মিথ্যা সাক্ষ্য মানে উদ্ভাবন করা। মানে আমি তো ডিটেলস ভাইয়া পড়ি নাই, শুধু সোহাগী জানি আপা যে আপনাকে অসংখ্য 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। সোহাগী আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হইতেছে যে ওই আপনার কথা অনেকদিন থেকে শুনি না, তাই আপনার আমার মনে হইলো যে এইভাবে আপনার কাছ থেকে কথাটা শোনা যাইতে পারে। আচ্ছা, আমরা যদি আচ্ছা মামুন ভাই, এখানে 91 আর 92 শাস্তি তো 93 দেওয়া আছে, তাই না? দুইটারে। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমরা 194 ধারাটা দেখি, এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন। এইখান থেকে প্রশ্ন হওয়ার সুযোগ এবং সম্ভাবনা আছে, যেখানে বলা হলো যে যদি মিথ্যে সাক্ষ্যের ফলে নির্দোষ লোক মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, হ্যাঁ, বা এই দণ্ড কার্যকর হয়, এমন একটা মিথ্যে সাক্ষ্য দেওয়া হয়েছে যার ফলে একটা নির্দোষ মানুষের মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে যার মিথ্যে সাক্ষ্যের ফলে একজন নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড হইল, তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, মানে যে মিথ্যে সাক্ষ্য দিলেন। তো এইটা একটা মৃত্যুদণ্ডের যে 10টা সেকশন আছে দণ্ডবিধিতে, তার মধ্যে 194 একটা। এরপরে 196, 97, 98 সেকশন গুলো এত বেশি গুরুত্বপূর্ণ না। একবারে আমরা 201 নম্বর সেকশনটা একটু দেখি। 201 নম্বর সেকশনে বলা হইল যে অপরাধীকে গোপন করার জন্য যে অপরাধের যে
আছে, কি বলে ওইটাকে, যে আলামত আছে, এইটাকে অদৃশ্য করে দেয়া কিংবা ওই থেকে ডিসঅ্যাপিয়ার করে দেয়া, যে আলামতটা যে এরকম যে আছে সেটা যদি আপনি মুছে ফেলেন কিংবা অদৃশ্য করে দেন, সাক্ষ্য নষ্ট করে দেন, এরকম ঘটনা যদি আপনি ঘটান তাহলে 201-এ তিনটা শাস্তির বিধান আছে। এক, যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, অপরাধ যদি অনেক বেশি গুরুতর মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তাহলে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। অপরাধটি যদি যাবজ্জীবন কারাদণ্ডে হয়, যে অপরাধটা সেটা যে অপরাধের আলামত কিংবা যে বা মুছে ফেলছেন কিংবা মিথ্যে তথ্য সরবরাহ করছেন, এরকম যদি হয়, সেই অপরাধটা যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয় অথবা 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হয়, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি সংযুক্তি, সেটা হচ্ছে শুধুমাত্র আলামত নষ্ট করা না, আলামত নষ্ট করা বা যদি আপনি মিথ্যে তথ্য সরবরাহ করেন এইটা মুছে দিয়ে, তাহলে হচ্ছে এই শাস্তির বিধান, যে যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় তাহলে 7 বছর পর্যন্ত, যদি অপরাধটি যদি যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হয় সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যদি 10 বছর অপেক্ষা কম মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, 10 বছর অপেক্ষা কম এইরকম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের যদি আপনি আলামত মুছে ফেলেন কিংবা মিথ্যা তথ্য সরবরাহ করেন, সেক্ষেত্রে অপরাধটি যে দীর্ঘতম কারাদণ্ডের বিধান রয়েছে, দীর্ঘতম যে কারাদণ্ডের বিধানটা আছে এটার 1/4 পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এইটা বলছে 201-এ। হ্যাঁ, তো 201টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনারা একটু দেখবেন। কিংবা হচ্ছে 202টা যদি দেখেন, আইনত বাধ্য হওয়া সত্ত্বেও কোনো অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃত খবর না দেয়া, এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমার এটা সম্পর্কে সংবাদটা দেওয়া উচিত বা আইনত বাধ্য আমি সেই সংবাদটা যদি পৌঁছে না দেই সঠিক সময়ের মধ্যে, তাহলে ইচ্ছাকৃত ভাবে যদি এটা করি সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে 202 নম্বর সেকশনে। 203-এ বলছে যে সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যে খবর দেয়া, যে অপরাধটা সংগঠিত হয়েছে ওই অপরাধের কথা না বলে যদি আপনি মিথ্যে খবর দেন, সেক্ষেত্রে 203 নম্বর সেকশন অনুযায়ী 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। 205টা ইম্পর্টেন্ট, এর আগে একবার এসেছিল বোধহয়, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমায় কাজ অথবা কাজের উদ্দেশ্যে মিথ্যে পরিচয় যদি দেন, দেওয়ানি বা ফৌজদারি মোকদ্দমায় যদি আপনি হচ্ছে কাজ অথবা কাজের উদ্দেশ্যে যদি আপনি মিথ্যে পরিচয় দেন, সেক্ষেত্রে হচ্ছে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার সুযোগ আছে। 309 নম্বর সেকশনটা যদি আমরা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন আমার কাছে মনে হয়। অসাধুভাবে আদালতে মিথ্যে দাবি উত্থাপন করা, সাধারণত এইরকম অনেক ফলস বা মিথ্যে দাবি আদালতে উত্থাপন করা হয়। যদি এরকম কেউ করে সেক্ষেত্রে 209 তাকে রিলিফ দিচ্ছে যে এরকম হলে আপনি 2 বছর রেমেডি দিচ্ছে যে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 209টা একটু দেখে নেবেন। 211 নম্বর সেকশনটা খুবই মানে চমৎকার একটা সেকশন এবং গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যদিও এটা খুব বেশি অ্যাপ্লাই হয় কিনা আমি জানি না, তবে অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সেটা বলছে দুইটা কথা বলতেছে 211 নম্বর সেকশন, যেখানে বলা হচ্ছে ক্ষতি করবার উদ্দেশ্যে অপরাধের মিথ্যে অভিযোগ করা, মানে ফলস, মানে কারো ক্ষতি করার জন্য ফল চার্জ যেটা আছে, যদি ফল চার্জ দেয়া হয় সেইটা হইতেছে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। কেউ যদি হচ্ছে যে কারো শুধুমাত্র ক্ষতি করবার উদ্দেশ্যে যদি মিথ্যে অভিযোগ যদি দায়ের করে, সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের বিধান 211-তে বলেছে। আরেকটা কথা 211 বলে, যদি এইটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তনূর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠন সম্পর্কে মিথ্যে অভিযোগ রুজু করা হয়, যদি অপরাধ গুরুতর কোনো অপরাধের জন্য, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কিংবা তনূর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠন সম্পর্কে যদি এই যে মিথ্যে অভিযোগ যদি দায়ের করা হয়, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে 211-তে।
যেটা হয়ও আসলে এই 209 কিংবা 211, মানে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু রেমেডির জন্য পরবর্তীতে কেউ আসে কিনা আদালতে আমার ওই অর্থে জানা নেই। 212টাও একটু দেখে নিতে পারেন, যে অপরাধীকে আশ্রয় দেয়া, যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে যদি আশ্রয় দেওয়া হয়, এখানে তিন ধরনের শাস্তির কথা বলা হয়েছে, যে এমন একটা অপরাধ করেছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ। যেমন ধরেন এই যে খুবই মানে এই মুহূর্তে বাংলাদেশের সেন্সিটিভ ইস্যুটা নিয়ে কথা হইতেছে, ওই অপরাধীকে যদি বাড়িতে কেউ আশ্রয় দেয়, সেক্ষেত্রে হচ্ছে যে 5 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর অপরাধটা যদি তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু ছোট হয়, যেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় যদি হয়, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। মানে কেউ যদি এভাবে আশ্রয় দেয় আর কি যাবজ্জীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাজাটা কিছুটা কমে যাবে 3 বছর পর্যন্ত। অপরাধটি যদি 1 বছর পর্যন্ত কারাদণ্ড হয় এবং 10 বছর পর্যন্ত না হয়, মানে 1 বছর থেকে নিম্নত 1 বছর আর 10 বছরের নিচে যদি অপরাধটা হয়, এরকম অপরাধীকে যদি আমরা আশ্রয় দেই, এক্ষেত্রে অপরাধের জন্য বর্ণিত দীর্ঘতম যে মেয়াদটা আছে, সবচেয়ে বড় যে সময়টা 9 বছর কিংবা 8 বছর কিংবা 7 বছর, এই মেয়াদের 1/4 হ্যাঁ কারাদণ্ড দেয়া যাইতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডেও দেয়া যাইতে পারে। এইখানে একটা ছোট নোট দেয়া আছে, যেটা হইল যে ব্যক্তি যদি স্বামী কিংবা স্ত্রী হয়, সেক্ষেত্রে উভয়কে আশ্রয় দিতে পারে না, মানে যদি দেয় সেক্ষেত্রে এই দণ্ডে দণ্ডনীয়, মানে অপরাধ মুক্ত হবে আর কি, মানে তাদের জন্য প্রয়োগযোগ্য বা প্রযোজ্য ধারা নয় আর কি, সেইটা বলছে। 216 কটা যদি একটু দেখি, দস্যু বা ডাকাত দলকে আশ্রয় দেওয়ার শাস্তি। কোন দস্যু বা ডাকাত দলের কোন সদস্যকে যদি বাড়িতে আশ্রয় দেই, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। 219 নম্বর সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা বললাম 211-তে বা 209-এ যে মিথ্যে যদি ফল চার্জ কেউ দেয় ক্ষতি করবার উদ্দেশ্যে কিংবা অসাধুভাবে মিথ্যে দাবি উপস্থাপন করে, এইটা যদি সরকারি কর্মচারী কর্তৃক বিচার বিভাগীয় মামলায় দুর্নীতিমূলকভাবে আইন বিরুদ্ধ প্রতিবেদন টিভিতে প্রস্তুত করা হয়। অনেক সময় তো হচ্ছে যে আমাদের যে সরকারি কর্মচারী বা কর্মকর্তারা আছেন, তারা দেখা যায় যে ফল চার্জ দেন আর কি, ফল চার্জশিট দেন। তো এইরকম যদি তারা ফলস কোন ধরনের চার্জশিট দেন, তাহলে বা ভুয়া চার্জশিট দেন, সেক্ষেত্রে হচ্ছে যে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এরপরে এইখানে তেমন গুরুত্বপূর্ণ সেকশন নাই। এরপরে যদি আমরা দেখি, একবারে দেখবো 231 নম্বর সেকশনটা, যেখানে বলা হচ্ছে অফেন্স রিলেটিং টু কয়েন এন্ড গভর্নমেন্ট স্ট্যাম্পস, মানে হচ্ছে যে সরকারি মানে মুদ্রা, টাকা পয়সা বা সরকারি স্ট্যাম্প সম্পর্কিত যে অপরাধগুলো আছে, সেই অপরাধগুলো যদি আপনি 231-এ বলতেছে, যদি টাকা পয়সা বা মুদ্রা যদি জাল করা হয়, কেউ যদি এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে, প্রচুর পরিমাণে ইদানিং মুদ্রা জাল হয়, আর শাস্তি কতটা হয় আমি জানি না, তবে মুদ্রা জালকরণের শাস্তি দণ্ডবিধিতে বলা হয়েছে 231 ধারায় 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের কথা। এখন যদি আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, বাংলাদেশি অর্থ যদি কেউ জাল করে, সেক্ষেত্রে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে আর কি। তো মুদ্রা জালকরণ বলতে, মুদ্রা বলতে যে কোনো দেশের টাকা পয়সাকেই বোঝানো হয়েছে। আর 232-এ যেটা বলা হয়েছে, স্পেসিফিক্যালি বাংলাদেশের মুদ্রা যদি জাল করেন, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এবং সরকারি স্ট্যাম্প খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইদানিং প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্পও দেখা যায়। এরকম যদি সরকারি স্ট্যাম্প কেউ যদি জাল করে, তাহলে হচ্ছে যে তারও শাস্তির বিধান হচ্ছে 232-এর মতোই, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই পর্যন্ত মোটামুটি ইম্পর্টেন্ট সেকশন। এর পরে যে সেকশনগুলোর কথা বলা হয়েছে, এই সেকশনগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না। একবারে হচ্ছে 268 থেকে যদি 298 পর্যন্ত
খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনারা একটু দেখে নিতে পারেন। তারপরেও কিছু সেকশন যেমন সঙ্গ নিরোধ অমান্য যদি করা হয়, আহ, সঙ্গ নিরোধ বলতে সম্ভবত এটা এরকম বোঝানো হয় যে কোভিড কালীন যে কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে এইরকম, বা কোনো দুরারোগ্য ব্যাধি বা দুরারোগ্য কোনো বিষয় থেকে একজন আরেকজনকে যে ডিস্টেন্স মেনটেন করা, এইটার কথা সম্ভবত বলা হয়েছে 271-এ। এরকম যদি কেউ অমান্য করে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। আহ, আরেকটা খুবই জটিল ব্যাপার, বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল মিশ্রণ করা, যেটা বাংলাদেশে প্রচুর দেখা যায়। আর এইখানে যে দণ্ডের পরিমাণ দেওয়া আছে এটা অনেক বাড়ানো দরকার আমার কাছে মনে হয়। যে খাদ্য বা পানীয় দ্রব্যে যে ভেজাল মিশ্রণের যে ব্যাপার, এইটা খুবই সেন্সিটিভ ইস্যু, কিন্তু এইটার শাস্তির পরিমাণ খুবই কম। 272-এ 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। 273-এ বলছে অস্বাস্থ্যকর খাদ্য বা পানীয় বিক্রয়, সেটারও 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। মোটামুটি এগুলোর দণ্ডের পরিমাণ 6 মাস, 3 মাস, 2 মাস এবং 500 টাকা, 1,000 টাকা, 200 টাকা জরিমানা। সাধারণত এই সেকশনগুলো থেকে ওই অর্থে প্রশ্ন হয় না। 292টা একটু দেখে নিতে পারেন, অশ্লীল বই বিক্রি করা, 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর এদিকে কিছু ধর্ম সংক্রান্ত অপরাধ আছে, 4টা-5টা ধারা, এগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট আর কি এই মুহূর্তে। এরপরে আমাদের যেতে হবে একবারে হচ্ছে যে আমরা চলে যাব এই যে কেবলই ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো যে কালপাবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা থেকে। আজকে যেহেতু 9টা বেজে গেছে আর স্যার উপস্থিত আছেন, এটা শুরু করলে একটু লং টাইম, তো আগামীকাল আমরা কালপাবল হোমিসাইড থেকে শুরু করব। আশা রাখি যে